সেটা হলো গিয়ে লাংসের মেজারমেন্ট। আমরা এই কয়েকদিন ধরে কার্ডিওভাস্কুলার মেজারমেন্টের মধ্যে আমরা কি দেখছি, কার্ডিওভাস্কুলার মেজারমেন্ট দেখছি আর কি, পালমোনারি সিস্টেমটা দেখি নেই। তো আজকে আমরা পালমোনারি সিস্টেমের কয়েকটা মেজারমেন্ট সম্পর্কে পরিচিত হওয়ার চেষ্টা করব। তো আপনারা হয়তো অনেকেরই তো এখন অ্যাজমার সমস্যা থাকে। অ্যাজমা এখন খুব কমন একটা প্রবলেম, স্পেশালি যেহেতু ঢাকার মতো শহরে যেখানে ধুলাবালি অনেক বেশি, এই জন্য এইসব জায়গাতেও প্রায় মানুষেরই অ্যাজমার সমস্যা থাকে। সো আপনাদের কারোর মধ্যে কি অ্যাজমা আছে? জি স্যার, আমার আছে। আচ্ছা, তো আপনার যদি অ্যাজমা থাকে, আপনি নিশ্চয়ই নিয়মিত ডায়াগনস্টিক সেন্টারে আপনার কিছু টেস্ট করাইতে হয়। জি স্যার স্যার। অ্যাজমা কি অ্যালার্জির মতো নাকি স্যার? অ্যাজমা আসলে এক ধরনের অ্যালার্জিক রিয়েকশন, মানে যেটা হয় যে আপনি কোনো একটা, মানে আপনার যেটার প্রতি অ্যালার্জি আছে আর কি, জি স্যার, এরকম ধুলাবালুতে। কারো ধুলাবালুতে হতে পারে, কারো বাদামে হতে পারে, কারো চিংড়ি মাছে হতে পারে। তো ওইটা যখন আপনি খান, তখন হয় কি, মানে যেই জায়গাটার সংস্পর্শে আসে ওই যেই অ্যান্টিজেনটা, তো ওই সব জায়গাগুলো আপনার হয়ে যায়, ইনফ্লেমেটেড হয়ে যায়। মানে শরীর ওইটার বিরুদ্ধে তখন একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করে অকারণেই। তো ওইটার কারণে তখন আপনার ওই জায়গাগুলো ফুলে যায়। তো অ্যাসমার ক্ষেত্রে যে জিনিসটা হয়, যে অ্যাসমার যখন এই রিয়াকশনটা হয়, ইমিউন রিয়াকশনটা হয়, তখন আপনাদের শ্বাসনালী যেটা আছে ওই শ্বাসনালীটা ইনফ্লেমেটেড হয়ে যায়। মানে বেসিক্যালি ওটা ডায়ামিটারটা ছোট হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে আপনার লাংসটাও ইনফ্লেমেটেড হয়ে যায়। লাংসটা যখন ইনফ্লেমেটেড হয়ে যায় তখন মনে হয় যে আপনি একদম পানির মধ্যে ডুবে যাচ্ছেন। আর যখন আপনার ওই ট্র্যাকটা যখন ইনফ্লেমেটেড হয়ে যায়, মানে যেটাতে নিঃশ্বাস নেন, তখন আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হয় আর কি। তো যাদের অনেক দিন ধরে এই এই অ্যাসমা এক ধরনের অবস্ট্রাকটিভ অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, বা ছোটোভাবে এটাকে বলা হয় ওপিডি। যাদের অ্যাসমা থাকে ওই অ্যাসমাটাকে ব্রড সেন্সে বলা হয় যে ওর ওপিডি আছে, মানে অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আছে। তো অনেক দিন ধরে আপনার যদি ওপিডি থাকে, তখন ওইটা সিওপিডি হয়ে যায়, মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হয়ে যায়, মানে অনেক লম্বা সময় ধরে আপনার সমস্যা থাকার কারণে। এটা আপনার অ্যাজমার কারণেও হতে পারে, আবার অনেক মানুষের দেখা যায় যে ধূমপানের অভ্যাস থাকে, বা অনেক ধোঁয়ার আশেপাশে ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে এরকম জায়গাতে কাজ করে, ওদেরও এরকম, মানে পলিউশনের কারণে ওদের সিওপিডি দেখা যায়, মানে লাংসের মধ্যে এক ধরনের অবস্ট্রাকশন তৈরি হয়। সো আমরা যার অ্যাজমা আছে ওর কাছ থেকে শুনি যে আপনি যে টেস্টগুলো করেন, সেই টেস্টগুলো কীরকম হয়, মানে কি কি টেস্ট করেন স্যার আপনারা? আমার হচ্ছে এটা স্যার প্রাথমিক পর্যায়ে হচ্ছে ধরা পড়ছে স্যার, আমার ব্লাডে অ্যালার্জি অনেক বেশি ছিল, মানে স্যার ঠান্ডা অ্যালার্জির সমস্যা ছিল। ওইটা স্যার হচ্ছে যে ধুলাবালি থেকে এটা হয়েছে আমার। এটা স্যার আমার এই 2 বছর হয়েছে ঢাকা, মানে কন্টিনিউয়াসলি, মানে ভার্সিটিতে ওঠার পর থেকে আমার এই শ্বাসকষ্টের সমস্যাটা দেখা দিয়েছে। তো পরে টেস্ট করার পরে ব্লাড টেস্ট করতে দিল। পরে দেখা গেল যে স্যার আমার ব্লাডে অ্যালার্জির পরিমাণ অনেক বেশি, সাধারণ মানুষের তুলনায় প্রায় 100 গুণ না, বেশি অ্যাকচুয়ালি এরকম। ঢাকাতে যারা থাকে, ওই যে যেটা আপনি বললেন যে যে মানে ইনফেকশন মাপার জন্য যে টেস্টটা করে আইএসআর, ওটা আপনার ঢাকাতে যারা থাকে ওদের সবারই বেশি থাকে। আমিও যদি এখন টেস্ট করি আমারও বেশি আসবে, কারণ এখানে এত পলিউশন আর মানে এত নোংরা ধুলাবালি, এই জন্য সবারই শরীরে একটা কনস্ট্যান্ট আপনার ইমিউন রেসপন্স চলতেই থাকে। মানে সবসময় একটা শরীর ফাইট করতে থাকে, অপ্রয়োজনীয় একটা ফাইট করতে থাকে, যেটা বাইরের কোনো দেশে হয়তো করতে হয় না। জি স্যার। আমিও যখন মাপি আমার ওই ইএসআর হাই আসে, সবসময় হাই আসে। তো স্যার এখন ইনহেলার ইউজ করতেছি স্যার, না, কন্টিনিউ কিন্তু আপনি যে করতেছি। টেস্টটা করছেন সেই টেস্টটা কিরকম ছিল এটা আমি জানতে চাইতেছি। স্যার আমাকে ব্লাড টেস্ট করা হয়েছিল, পরে স্যার আবার আমি ওই যে স্যার আমার শ্বাসকষ্টের সমস্যা হয়েছে, ওইখান থেকেই বললো যে হচ্ছে আপনার অ্যাজমার সমস্যা আছে। এখন স্যার দেখি যে ইনহেলার ইউজ না করলে শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায়। না, কিন্তু আপনাকে কোনো মেশিন দিয়ে ফার্স্টে চেক করে নেয় যে আপনার লাংসের ক্যাপাসিটি কতটুকু, আহ, আপনি নিঃশ্বাস নেওয়ার সময় কষ্ট হচ্ছে নাকি, এই না ধরনের কোনো স্যার। টেস্ট করেন নাই আপনি? না স্যার, এমনি এই ধরনের টেস্ট করেনি। তাহলে আমি বলবো যে আপনার ডায়াগনোসিসটা পুরোপুরি কমপ্লিট হয়নি। কারণ সিওপিডি বা মানে যে কোনো ধরনের ওপিডি আমরা যখন ডিটারমাইন করতে চাই যে ওই জিনিসটা আছে নাকি, তখন আমাদের প্রথমে যে জিনিসটা করতে হয়, ওর লাংসের কিছু ক্যাপাসিটি, ও লাংসের কিছু মেজারমেন্ট আমাদেরকে নিতে হয়। নিলে আমরা বুঝতে পারি যে ওর কি আসলে ওপিডি আছে নাকি সমস্যাটা অন্য কোথাও থেকে হইতেছে, ঠিক আছে? সো এই লাংসের যে আমরা মেজারমেন্টগুলো নিই, এটার জন্য একটা স্পেশাল স্পেশাল আসলে ইকুইপমেন্ট বলবো না, মানে অনেকগুলো ইকুইপমেন্ট ইউজ করা হয়। তবে লাংসের মেজারমেন্ট রিলেটেড মানে ইকুইপমেন্টগুলোকে আমরা অ্যাজ এ হোল বলি হলে গিয়ে
স্পাইরোমিটার, মানে একটা স্পাইরোমিটার ইউজ করে আমরা লাংসের যত ভাইটাল ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো গ্যাদার করতে পারি, মানে বাতাসের পার্সপেক্টিভ থেকে, ভলিউমের পার্সপেক্টিভ থেকে, যে কতটুকু বাতাস নিচ্ছেন, কতটুকু বাতাস ধরে রাখতেছেন, কতটুকু বাতাস ছেড়ে দিতেছেন। সো এই ধরনের মেজারমেন্টকে জেনারেলি বলা হয় কি স্পাইরোমেট্রি। এই জিনিসটা আপনারা মনে রাখবেন, এই জিনিসটাকে বলা হয় কি স্পাইরোমেট্রি। লাংসের যে কোনো ভলিউম রিলেটেড যখন আমরা হিসাব নিকাশ করি তখন ওইটাকে বলে স্পাইরোমেট্রি। সো এই স্লাইডটার মধ্যে আপনারা দেখবেন যে এখানে একটা রেসপিরেটরি সিস্টেমের ওভারভিউ দেওয়া আছে, যে আপনাদেরকে গত ক্লাসে আমি বলছিলাম লাংসের মধ্যে এরকম কতগুলো ইউনিট থাকে, মানে আমাদের বডির প্রত্যেকটা জিনিসেরই কিছু ইউনিট আছে। যেমন মনে করেন আমাদের যে হার্ট, এই হার্টের মধ্যে আপনারা দেখবেন যে কতগুলা নোড আছে আমাদের, এবং কত কার্ডিয়াক মাসেলগুলো স্পেশাল টাইপের মাসেল। সো এরকম ইউনিট আছে প্রত্যেকটা জায়গারই। সিমিলারলি আপনার হার্টের যে ইউনিটটা আসে হলে গিয়ে যেগুলো থেকে অ্যালভিওলাই থেকে। এই যে ছোট ছোট যে বাল্বের মতো জিনিসগুলো দেখতেছেন এরা হলে গিয়ে অ্যালভিওলাই। এরা বেসিক্যালি কি করে, এরা হলে গিয়ে বেলুনের মতো। এরা বেলুনের মতো, আপনি যখন বাতাস নেন এরা বেলুনের মতো ফুলে আবার ছোট হয়। এটার আশেপাশে থাকে হলে গিয়ে আপনার এই ভেইন আর আর্টারির যে কৈশিক নালিকা, আমরা যে বাংলাতে পড়ি কৈশিক নালী বা ইংলিশে বলে ক্যাপিলারি, এই ক্যাপিলারিগুলো হলে কি অ্যালভিওলাইয়ের চারপাশে থাকে। তো এই অ্যালভিওলাইয়ের সারফেস এরিয়াটা আপনার এই কৈশিক নালীর মধ্যে দিয়ে আপনার কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেনের ডিফিউশনকে হেল্প করে। যেহেতু ওদের সারফেস এরিয়া অনেক বড়, এই জন্য খুব সহজে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড এই এটার মেমব্রেনটা পার হয়ে আপনার এই ধমনী বা শিরা যেটাই হোক সেটার মধ্যে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করতে পারে। সো লাংস বেসিক্যালি হলে কি একটা গ্যাস এক্সচেঞ্জ চেম্বার, মানে এটা হলে কি আপনার আইদার কার্বন ডাইঅক্সাইডকে কালেক্ট করবে অথবা অক্সিজেনকে ডিফিউজ করে দেবে ব্লাডের মধ্যে। সো এটা এক ধরনের গ্যাস এক্সচেঞ্জ চেম্বার হিসেবে আপনি চিন্তা করতে পারেন। এবং এটার ইউনিট সেল হিসেবে থাকে হলে কি আপনার এই অ্যালভিওলাই, ছোট ছোট যে ইসের মতো বেলুনের মতো একটা জিনিস নিয়ে বড় একটা বেলুন তৈরি হয়, এটাকে বলা হলে কি অ্যালভিওলাই। সো এই এক্সচেঞ্জটা কিভাবে হয় এটা এখানে দেওয়া আছে, যে আপনার এই যে অক্সিজেন কিভাবে, এই ভাষাটা আমি বুঝলাম না, এটা কোনো একটা স্ক্যান্ডিনেভিয়ান ভাষা। এই স্লাইডটা যেখান থেকে নেওয়া হয়েছে এটা খুব সম্ভবত ফিনল্যান্ড বা সুইডেন ওইসব দিকের একটা ভাষা আর কি হবে। তো এখানে হলে কি আপনার এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জটাকে দেখানো হয়েছে। আচ্ছা, তো রেসপিরেটরি মেজারমেন্টের জন্য এই স্লাইডটা আমাদের দেখার দরকার নেই। রেসপিরেটরি মেজারমেন্টটা দেখার জন্য আমাদের কতগুলো ইম্পর্টেন্ট প্যারামিটার জানা থাকা লাগে। মানে আপনি যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে যান বা যে কোনো হসপিটালে যান, আপনাকে ফার্স্ট একটা মেশিন দিবে, আপনারা হয়তো অনেকে দেখছেন। ওই মেশিনটার মধ্যে একটা বড় একটা লম্বা নল থাকে, ওই নলের মাথার মধ্যে একটা ডিসপোজেবল সিলিন্ডারের মতো লাগাই দেওয়া হয়। তারপর আপনাকে বলা হয় এটা মুখে নেন, মুখে নিয়ে এটার মধ্যে জোরে ফু দেন। একবার বলবে অনেক জোরে ফু দেন, তারপরে বলবে যে জোরে নিঃশ্বাস নেন, তারপর আবার বলবে ফু দেন, আবার জোরে নিঃশ্বাস নেন। মানে আপনি ওটার মধ্যে জোরে ফু দিবেন, আবার ওটার ভিতর থেকেই আপনি নিঃশ্বাস নেবেন। তখন এটা হবে কি, এটার ভিতরে কিছু ফ্লো মিটার থাকে, প্রেশার সেন্সর থাকে, ওরা হলে কি আপনার এই ভলিউম টলিউমের হিসাব নিকাশ করে। ওটাতে আমরা পরে যাব। আগে আমরা দেখি যে এই যে মেজারমেন্টগুলো যেগুলো আমাদের করতে হবে, সেই মেজারমেন্টগুলো কি সেটা আমরা আগে একটু দেখে আসি। তো এই লিঙ্কটা আমি অলরেডি আপনাদেরকে শেয়ার করে দিছি আজকে সকালে, আপনাদের স্লাইডগুলোও শেয়ার করে দিছি, আমি এই উইকিপিডিয়ার এই লিঙ্কটাও শেয়ার করে দিছি। তো আমরা যে মেজারমেন্টগুলো করি সেই মেজারমেন্টগুলো হলো কি এরকম, উইকিপিডিয়ার মধ্যে খুব সুন্দর করে আপনার লাংসের ভলিউমের মেজারমেন্টগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এইখানে আপনারা দেখতে পারবেন যে মানে এটা হলে কি আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি ছাড়তেছি। তো এইখানে হলে কি এক সাইডে আপনার ওয়াই অ্যাক্সিসে দিছে হচ্ছে কি ভলিউম, এবং এই সাইডে খুব সম্ভবত টাইম। এক্স অ্যাক্সিস হলে কি টাইম, মানে টাইমের সঙ্গে আপনার হার্টের লাংসের ভলিউম কমতেছে বাড়তেছে। তো এখানে ইম্পর্টেন্ট যে মেজারমেন্টগুলো, সেই ইম্পর্টেন্ট মেজারমেন্টগুলোর মধ্যে আপনার একটা আসলে কি টোটাল লাং ক্যাপাসিটি, মানে আপনার লাংয়ের মধ্যে টোটাল কতটুকু বাতাস থাকতে পারে এটা আমরা হিসাব করতে পারি। এই মনে করেন আপনি ইন্সপিরেটরি ক্যাপাসিটি যদি পান আর ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি যদি পান, এই দুটোকে যদি যোগ করে দেন তখন আমরা কিন্তু টোটাল লাং ক্যাপাসিটি পাবো। তার মানে এখান থেকে আপনি বুঝতে পারতেছেন যে কোনো একটা মেজারমেন্ট যদি আপনি পেতে চান, তাহলে ওই মেজারমেন্টটা পুরোপুরি আপনি না করে আগের দুইটা মেজারমেন্টকে যদি যোগ করে দেন, তাহলে কিন্তু এই পরের মেজারমেন্টটা পাবেন। যেমন মনে করেন এই টোটাল লাং ক্যাপাসিটি পাওয়ার জন্য আপনার ইন্সপাইরেটরি ক্যাপাসিটিটা লাগবে। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম আর টাইডাল ভলিউমকে যদি যোগ করে দেন, তাহলে ইন্সপাইরেটরি ক্যাপাসিটিটা পেয়ে যাবেন। আবার মনে করেন আপনার ভাইটাল ক্যাপাসিটিটা লাগবে, কারণ ভাইটাল ক্যাপাসিটির সঙ্গে এইটার ডাইরেক্ট কোনো কানেকশন নেই, ইন্সপাইরেটরি ক্যাপাসিটির ডাইরেক্ট কানেকশন নেই। সো আপনি ইন্সপাইরেটরি ক্যাপাসিটির সঙ্গে এই এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউমও যোগ করতে পারেন, বা ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম, এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম যোগ করে ভাইটাল ক্যাপাসিটি পাবেন।
এই ব্লকটা কি বুঝতে পারছেন আপনারা সবাই? এটা দ্বারা কি কি মানে কিভাবে হিসাব করা হইতেছে পরেরটা? স্যার এটা কি অ্যাকচুয়ালি মানে টাইমের সাথে সাথে আমার ওই ভলিউমটা যে চেঞ্জ হইতাছে সেই জিনিসটাই হ্যাঁ, সেই বুঝাচ্ছে। জিনিসটাই। কিন্তু আপনি কিন্তু একই কাজ করতেছেন না। মানে আপনি যে কন্টিনিউয়াসলি নিঃশ্বাস-প্রশ্বাস নিতেছেন ব্যাপারটা কিন্তু এরকম না। মানে একটা পর্যায়ে গিয়ে আপনাকে বলা হইতেছে জোরে ফু দিতে। তো জোরে যখন ফু দিতেছেন তখন এই যে এই পিকে চলে যাইতেছে, ৮০ তে চলে যাইতেছে, ঠিক আছে? আবার আপনাকে বলতেছে যে এবার যত জোরে পারো ভিতরের দিকে টানো। তখন এই জিনিসটা নিচের দিকে চলে যেতেছে। মানে এটা হলো আপনার রেস্টিং কন্ডিশন। এইটা যেটা দেখতে পারতেছেন এটা হলো আপনার রেস্টিং কন্ডিশন। কিন্তু এই পর্যায়ে এসে বলতেছে আপনি জোরে নিঃশ্বাস নেন বা ছাড়েন। যেকোনো একটা কিছু বলতেছে। সো তখন আপনার এই পিকটা চেঞ্জ হইতেছে। কিন্তু ওইটাতে আমরা পরে আসবো। কি মিন করতেছে ওটাতে আমরা পরে আসবো। আমি জাস্ট বলতেছি যে বিল্ডিং ব্লকটা কি বুঝতে পারছেন নাকি? মানে এই যে রেস্টিং অবস্থার থেকে আপনার যখন পিকে পৌঁছাতেছে তখন এটারে বলতেছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তারপর আবার মনে করি রেস্টিংটা থেকে নিচে যখন আসতেছে তখন এটারে বলতেছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। কিন্তু মানে পরের হিসাবটা আগের দুটার সঙ্গে যোগ করে কিভাবে পাবেন এটা বুঝতে পারছেন সবাই? যেমন যদি মনে করেন আমি আপনাকে বলি যে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বের করে দাও আমাকে। এফআরসি বের করে দাও। তো এফআরসি বের করার জন্য আপনাদের কি হিসাব করা লাগবে? স্যার এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম আর ইআরভি আর আরভি, তাই না? এই দুটো কিন্তু যোগ করে দিলে এটা হবে। মানে আমি জাস্ট আপনাদেরকে এই ম্যাথটা বুঝাতে চাচ্ছি যে আপনারা কি ম্যাথটা বুঝতে পারছেন নাকি? মানে কোনটা কি মিন করে এটাতে আমরা পরে আসবো। অবশ্যই পরে আসবো। কিন্তু মানে আপনাদের যদি মানে ম্যাথ একটা করতে হয় তাহলে তো ম্যাথ করতে পারবেন, তাই না? যদি এরকম একটা কার্ভ দেওয়া থাকে এবং আমি যদি শুধুমাত্র আপনাকে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আর রেসিডুয়াল ভলিউম যদি দিয়ে দিই, আমি যদি দিয়ে দিই আপনাকে, আপনারা তো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বের করতে পারবেন। সো আমরা তাহলে এখন ইটাতে যাই, ডিটেলে যাই যে কোনটা কি মিন করে। কোনটা কি মিন করে এটা আপনারা এই যে এখানে সাইড নোটে দেওয়া আছে। যেমন ওখানে টোটাল লাং ক্যাপাসিটি। টোটাল লাং ক্যাপাসিটি বলে হলো গিয়ে যখন আপনার লাংটা একদম সর্বোচ্চ পরিমাণ ফুলে থাকে। মানে একদম আপনি নিছেন, এটার কি বলে? নেওয়াটাকে কি বলে? নিঃশ্বাস না প্রশ্বাস? যখন আমরা নেই বাতাসটা ভিতরের দিকে টানি তখন ওটাকে কি বলে? স্যার প্রশ্বাস বলে। প্রশ্বাস বলে। নিঃশ্বাস আর বলা ইংলিশে বলে হলো কি ইনহেলেশন, তাই না? জি স্যার। যখন কোনো কিছু ইনহেল করি মানে একদম সর্বোচ্চ পরিমাণ বাতাস নিয়ে একদম নাক মুখ বন্ধ করে রাখছি, তাহলে এখন লাংসটা হলে কি আমরা একদম ফুলে আছে, ফেপে আছে পুরো। ওই যে ভলিউমটা, লাংসের ভলিউমটা, তখন ওইটাকে আমরা বলি কি টোটাল লাং ক্যাপাসিটি। মানে একদম সর্বোচ্চ পরিমাণ ও যতটুকু ইনফ্লেটেড হইতে পারে, এর বেশি ইনফ্লেশন হওয়ার পক্ষে সম্ভব না। একদম পুরো বাতাসে পরিপূর্ণ হয়ে আছে, টইটম্বুর হয়ে আছে, তখন ওই ক্যাপাসিটিটাকে আমরা বলি হলো কি টোটাল লাং ক্যাপাসিটি। আরেকটা আছে দেখেন টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম বলা হয় যে ভলিউম অফ এয়ার মুভ ইনটু লাংস ডিউরিং কোয়াইট ব্রিদিং। মানে আপনি একদম রেস্টিং অবস্থায় আছেন, রেস্টিং অবস্থায় আপনার জাস্ট শারীরিক কার্যক্রম করার জন্য, নর্মাল বডিলি কার্যক্রম করার জন্য আপনার যে নিঃশ্বাসটা নিতে হইতেছে বা ছাড়তে হইতেছে একই পরিমাণ। কারণ আপনি যখন রেস্টিং অবস্থায় থাকেন তখন আপনি যেই পরিমাণ নেন একদম ঠিক ওই পরিমাণেই ছেড়ে দেন। এখানে আপনি কোনো জোরপূর্বক কিছু করতেছেন না, একদম রেস্টিং কন্ডিশনে যে নিঃশ্বাস প্রশ্বাসটা নিতেছেন। অ্যাকচুয়ালি এইটা পড়াটা, লাংসের এই স্লাইডটা পড়াটা একটু ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? যখনই আমরা এইগুলো পড়ি, মানে বিভিন্ন ধরনের ক্যাপাসিটিগুলো পড়ি, তখন করি কি আমরা এই নিঃশ্বাস প্রশ্বাসটাকে মনিটর করার চেষ্টা করি। আমি করি যখন এইগুলো পড়ি, তখন দেখা যায় যে আমার নিঃশ্বাস প্রশ্বাসটা ম্যানুয়াল হয়ে যায়, আর অটোমেটিক থাকে না। মানে প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস আমার নজরে আসে আর কি। জিনিসটা খুব বিরক্তিকর। আমি জানি না এটা আপনাদের সঙ্গে হইতেছে নাকি। আচ্ছা, আরেকটা আছে হলো কি রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম হলে কি আপনি অনেক জোরে নিঃশ্বাস ছাড়ছেন আর কি, মানে সব বাতাস বের করে দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু যতই আপনি চেষ্টা করেন লাংসের মধ্যে কিছু বাতাস থাকবে যেটাকে আপনি কখনোই বের করতে পারবেন না। এই জন্য আপনি দেখতে পারবেন, আপনি যদি প্লটটা দেখেন, প্লটটা দেখলে দেখবেন যে আপনি যখন পিকে যখন নিতেছেন তখন অনেক বাতাস নিতে পারেন, কিন্তু যখন ছেড়ে দেন তখন কিন্তু এই পিকের সমান ছেড়ে দেওয়া সম্ভব হয় না, কখনোই সম্ভব হয় না। আপনি যদি এখনো মানে আমি কোনো ইকুইপমেন্ট নেই, হয়তো বা ফিজিক্যালি ক্লাস হলে আমরা ইকুইপমেন্ট নিয়ে দেখতে পারতাম। মানে আপনি এখন জাস্ট টেস্ট করতে পারেন এখন যে আপনি যতক্ষণ ধরে নিতে পারেন প্রশ্বাস, আপনি কিন্তু ছেড়ে দেওয়ার সময় এতক্ষণ সময়ের হিসাব যদি করেন আপনি কিন্তু এতক্ষণ ধরে ছাড়তে পারবেন না। আপনারা হয়তো এখনই টেস্ট করে দেখতে পারেন যে আমি মনে করি নিচ্ছি
অনেকক্ষণ ধরে নিচ্ছি, কিন্তু ছাড়ার সময় বেশিক্ষণ ধরে কিন্তু ছাড়া যায় না। সো ছাড়ার সময় আপনি কিছুটা বাতাস লাংসের মধ্যে জমা হয়েই থাকবে, মানে এটা ছেড়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। ওই পরিমাণটাকে আমরা বলি হলো কি রেসিডুয়াল ভলিউম, যেটাকে আমরা কখনো ছাড়তে পারি না, এটা লাংসের মধ্যে থাকে। আর এটা আসলে কি ইআরভি, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, দ্য ম্যাক্সিমাল রিজার্ভ ভলিউম হলো কি এক্সেলেশনের জন্য, আর এটা হলো কি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, দ্য ম্যাক্সিমাল ভলিউম হিয়ার দ্যাট ক্যান বি এক্সেলড ফ্রম দ্য এন্ড এক্সপিরেটরি পজিশন। মানে আপনি যতটুকু বাতাস ছাড়তে পারবেন ওইটাকে বলা হলো কি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, যতটুকু আমরা ছাড়তে পারি, যতটুকু জমা থাকে ওটাকে বলে রেসিডুয়াল ভলিউম। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, দ্য ম্যাক্সিমাম ভলিউম দ্যাট ক্যান বি ইনহেলড ফ্রম দ্য এন্ড ইন্সপিরেটরি লেভেল। আইসি ইন্সপিরেটরি ক্যাপাসিটি, দ্য সাম অফ আইআরবি অ্যান্ড টিআরবি, এটা ডাইরেক্ট কোনো ইন, এটা জাস্ট দুইটা মেট্রিক যোগ করে দিতে বলছে। আইভিসি ইন্সপিরেটরি ভাইটাল ক্যাপাসিটি, দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার ইনহেলড ফ্রম পয়েন্ট অফ ম্যাক্সিমাম এক্সপাইরেশন, মানে একবার জোরে বাতাস ছেড়ে দেওয়ার পরে আপনি যতটুকু বাতাস নিতে পারেন ওইটাকে বলা লাগে আইভিসি। ভিসি হলে কি ভাইটাল ক্যাপাসিটি, দ্য ভলিউম, এই জিনিসটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ভিসি ভাইটাল ক্যাপাসিটি, দ্য ভলিউম অফ এয়ার ব্রিথেড আউট আফটার ডিপেস্ট ইনহেলেশন, মানে অনেক জোরে আপনি একটা প্রশ্বাস নিলেন, নিয়ে যত জোরে পারতেছেন নিঃশ্বাসটা ছেড়ে দিতেছেন ওটাকে বলা হলো ভাইটাল ক্যাপাসিটি, যেই পরিমাণ ছাড়তে পারেন। ভিটি হলে কি টাইডাল ভলিউম তো আগেই ছিল। এফআরসি ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এটাও ইম্পর্টেন্ট। ভিসির পরে এফআরসিটাও ইম্পর্টেন্ট, কারণ ডায়াগনস্টিক সেন্টারে ভিসি আর এফআরসি মাপা হয়। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, দ্য ভলিউম ইন দ্য লাংস এট দ্য এন্ড এক্সপাইরেটরি পজিশন। এটা গেল, এখান থেকে আর কিছু জানার নেই, এই প্লট থেকে এতটুকুই জানার আছে। এই সংখ্যাগুলো আপনারা একটু পড়বেন আর বোঝার চেষ্টা করবেন যে কোনটার মানে কি। এটা মনে রাখাটা একটু কঠিন, কারণ অনেকগুলাই এটা পড়ার দরকার নেই। স্লাইডের মধ্যে যেটা আছে এটা পড়ার দরকার নেই, এই জিনিসটা আমার পছন্দ হয়নি অত বেশি। এটার থেকে উইকিপিডিয়াটা বেটার। আমরা আরেকটা জিনিস মাপি, যে জিনিসটা এখানে ছবির মধ্যে নাই, কিন্তু